আমরা যে ফোনটা ব্যবহার করি বা সকালে যে কফিটা খাই কখনো কি ভেবে দেখেছি এই সাধারণ জিনিসগুলো আমাদের হাতে আসতে কতটা লম্বা আর জটিল একটা পথ পাড়ি দেয় এর পেছনে যে কি এক বিশাল দুনিয়া লুকিয়ে আছে তা আমরা হয়তো ভাবিও না। চলুন আজ সেই দুনিয়ারই কিছু রহস্য খোলাসা করা যাক। চলুন একটা খুব সাধারণ উদাহরণ দিয়ে পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করি। ধরুন আমাদের কাছে পাটের ব্যাগে ভরা একটা স্বাস্থ্যকর খাবার আছে আর আমরা সেটা বিক্রি করতে চাই চীনে। শুনতে তো বেশ সোজা লাগছে তাই না? কিন্তু এই যাত্রার প্রত্যেকটা ধাপে আছে নতুন নতুন চ্যালেঞ্জ। চলুন এই সফরের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা একসাথেই দেখি। তো যে কোনো ব্যবসার শুরুটা কিভাবে হয়? একটা সুযোগ খুঁজে বের করার মাধ্যমে, তাই না? আর আমাদের এই গল্পের সুযোগটা কিন্তু লুকিয়ে আছে প্যাকেজিংয়ের মধ্যে, এই সাধারণ দেখতে পাটের ব্যাগে। কিন্তু হঠাৎ পাট কেন? কি এমন বিশেষত্ব আছে এর? শুরুতেই একটা সংখ্যা বলি, $3.9 বিলিয়ন। হ্যাঁ, ঠিকই শুনছেন। ধারণা করা হচ্ছে 2030 সালের মধ্যে পাটের বাজারটা ঠিক এতটাই বড় হতে চলেছে। মানে এটা শুধু একটা পরিবেশবান্ধব ব্যাগ নয়, এটা একটা $1 বিলিয়ন সুযোগ। কিন্তু হঠাৎ করেই সোনালি আঁশের এত কদর বাড়ল কেন? এর উত্তরটা কিন্তু আমাদের চোখের সামনেই আছে। দেখুন, একদিকে সারা দুনিয়ায় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ হচ্ছে, আর অন্যদিকে সাধারণ মানুষও পরিবেশ নিয়ে আগের চেয়ে অনেক বেশি সচেতন। বড় বড় কোম্পানিগুলো এখন টেকসই পণ্যের দিকে ঝুঁকছে। সব মিলিয়ে পাটের ব্যাগ বেছে নেওয়াটা এখন একটা স্মার্ট ব্যবসায়িক সিদ্ধান্ত। আচ্ছা, প্যাকেজিং তো ঠিকঠাক হলো। এবার আমাদের এই স্বাস্থ্যকর খাবারের জন্য একটা বড় বাজার দরকার। ধরা যাক সেটা চীন। কিন্তু এখানেই সামনে এসে দাঁড়ায় প্রথম বড় চ্যালেঞ্জটা। চীনের বাজারের নিয়মকানুনের এক অদৃশ্য কিন্তু খুব শক্ত প্রাচীর। ধরুন আপনি চীনে কোনো খাবার পাঠাতে চান, তাহলে আপনাকে সবার আগে এই ডিজিটাল মহাপ্রাচীর টপকাতে হবে, যার নাম জিএসিসি ডিক্রি 248। সহজ কথায় আপনার ফ্যাক্টরিকে চীনের কাস্টমসের কাছে আগে থেকে রেজিস্টার করতে হবে। এটা অনেকটা দেশে ঢোকার আগে ভিসা নেওয়ার মতো, শুধু এই ভিসাটা আপনার পণ্যের জন্য। আর এই প্রক্রিয়াটাই অনেক ব্যবসাকে শুরুতেই থামিয়ে দেয়। তবে একটা দারুণ খবরও আছে। শোনা যাচ্ছে 2025 সাল থেকে একটা নতুন নীতি আসতে পারে, যা পুরো খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। এই স্লাইডটা দেখলে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। এখনকার নিয়মে যেখানে সবার জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, নতুন প্রস্তাবে বলা হচ্ছে যারা ক্রস বর্ডার কমার্সের মাধ্যমে সরাসরি ক্রেতার কাছে পণ্য বিক্রি করবে তাদের হয়তো এই রেজিস্ট্রেশন আর লাগবেই না। মানে আমাদের মতো যারা অনলাইনে বিক্রি করতে চায় তাদের জন্য এটা একটা বিশাল বড় সুযোগ হতে পারে। কিন্তু সবার ভাগ্য হয়তো এতটা সুপ্রসন্ন হবে না। যারা সরাসরি দোকানে পণ্য বিক্রি করতে চান তাদের জন্য কিন্তু এই পুরো প্রক্রিয়াটা আগের মতোই বেশ জটিল। নিজের দেশের অনুমোদন, কঠোর খাদ্য নিরাপত্তা ব্যবস্থা আর দুই দেশের আইনি চুক্তি, সবকিছু মিলিয়ে এটা একটা লম্বা আর বেশ কঠিন পথ। আচ্ছা, নিয়মকানুনের ব্যাপারটা তো গেল। এবার চলুন মানুষের দিকে ফেরা যাক। একটা পণ্যকে দেশে ঢোকানো তো এক কথা, কিন্তু কাউকে দিয়ে সেটা কেনানো কিন্তু সম্পূর্ণ অন্য ব্যাপার। আর এখানেই সংস্কৃতি হয়ে ওঠে ব্যবসার সবচেয়ে বড় চালিকা শক্তি। এই স্লাইডটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে যে শুধু ভাষা জানলেই হয় না, ক্রেতার মন বোঝাটা কতটা জরুরি। যেমন চীনে কোনো পণ্যের বিজ্ঞাপনে হয়তো পুরো পরিবারকে একসাথে পণ্যটা উপভোগ করতে দেখা যাবে, যা তাদের সমাজ আর পরিবার কেন্দ্রিক মানসিকতাকে তুলে ধরে। অন্যদিকে পশ্চিমে হয়তো সেই একই পণ্যের বিজ্ঞাপনে একজন ব্যক্তিকে দেখানো হবে যিনি পণ্যটা ব্যবহার করে নিজেকে স্বাধীন বা অন্যদের থেকে আলাদা মনে করছেন। ভাবুন, পণ্য কিন্তু একটাই, কিন্তু গল্পটা একেবারে ভিন্ন। এই ব্যাপারটাকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন ফরাসি তাত্ত্বিক জাবদ্রিলার্ড। তার একটা বিখ্যাত কথা হল, ধনীরা এখন আর মানুষ দিয়ে নয়, জিনিস দিয়ে নিজেদের ঘিরে রাখে। তার মানে এখন বিশ্বজুড়েই পণ্যের ব্যবহারিক মূল্যের চেয়ে তার প্রতীকী মূল্যটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমাদের পাটের ব্যাগে থাকা খাবারটা তাই শুধু একটা পণ্য নয়, এটা একটা বিশেষ জীবনযাত্রার প্রতীকও বটে। তো আমরা বাজার নিয়ে ভাবলাম, নিয়মকানুন বুঝলাম, এমনকি ক্রেতার মনও বোঝার চেষ্টা করলাম। এখন সময় হলো পণ্যটাকে বাস্তবে পাঠানোর ব্যবস্থা করা, মানে লজিস্টিক্সের দুনিয়ায় ঢোকার। এখানেই পণ্যটা হাজার হাজার মাইল পথ পাড়ি দেয়।
আন্তর্জাতিক বাণিজ্যে এই ইনকোটার্মস শব্দটা বারবার ঘুরে ফিরে আসবে। সহজ করে বললে এটা হলো একটা রুল বুক, যা ঠিক করে দেয় যে পণ্য পাঠানোর সময় বিক্রেতার দায়িত্ব কতটুকু আর ক্রেতার দায়িত্ব কতটুকু। বিক্রেতা কি শুধু বন্দর পর্যন্ত পৌঁছে দেবে, নাকি একেবারে ক্রেতার দরজা পর্যন্ত? সবকিছুর উত্তর এই ইনকোটার্মসের মধ্যেই লেখা থাকে। প্রথমে আসি FOB-তে, মানে ফ্রি অন বোর্ড। এর মানে হলো বিক্রেতা মালটা জাহাজে তুলে দিয়েই খালাস। এরপর ঝুঁকি, খরচ সবকিছু ক্রেতার। এটা অনেকটা দোকান থেকে কোনো জিনিস নিজে গিয়ে পিক আপ করার মতো। আর CIF মানে হলো কস্ট, ইন্স্যুরেন্স, ফ্রেট। এখানে বিক্রেতা গন্তব্যের বন্দর পর্যন্ত সব কিছুর দায়িত্ব নেয়, এমনকি বিমারও। এটা ক্রেতার জন্য অনেক বেশি নিশ্চিন্তের, কিন্তু খরচটাও একটু বেশি পড়ে। কিন্তু গল্পটা শুধু FOB বা CIS-এ এসেই শেষ হয়ে যায় না। এমন কিছু অপশনও আছে যা ক্রেতার জন্য জীবনটা আরও অনেক সহজ করে দেয়। বলতে পারেন প্রায় ম্যাজিকের মতো। আর যদি সবচেয়ে সহজ সমাধানের কথা বলি, তাহলে আছে DAP এবং DDP। বিশেষ করে DDP মানে ডেলিভার্ড ডিউটি পেইড। এটা তো অনেকটা অনলাইন শপিং করার মতো ব্যাপার। শুধু অর্ডার করলেই হলো, বিক্রেতা একেবারে আপনার দোরগোড়া পর্যন্ত সব কিছু সামলে নেবে। কাস্টমস, ট্যাক্স কিচ্ছু নিয়ে ভাবতে হবে না। এর চেয়ে সহজ আর কি হতে পারে? তাহলে আমরা দেখলাম কিভাবে একটা সাধারণ পাটের ব্যাগের যাত্রা শুরু হলো একটা $1 বিলিয়ন সুযোগ থেকে। তারপর এলো নিয়মের মহাপ্রাচীর, সাংস্কৃতিক ভিন্নতা, আর সব শেষে লজিস্টিক্সের জটিল সব নিয়মকানুন। এই পুরো যাত্রাটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। পৃথিবী যত কাছাকাছি আসছে, বাণিজ্য কি আসলেই সহজ হচ্ছে, নাকি এর ভেতরের স্তরগুলো আরও বেশি জটিল হয়ে উঠছে? ভাবার বিষয়, তাই না?